গুড মর্নিং। সবাইকে নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখ, শুক্রবার। আর আমার এই পুচকু সোনা আজকাল এখানেই থাকে আমার সঙ্গে। একটু ঠান্ডাতে না রাখলে না, বাইরে এত গরম পড়েছে এই কয়দিন, ধারণার বাইরে। তাই বেডরুমেই একটা জায়গায়, আসলে একটাই তো এসি চলে, ওখানটা একটু ঠান্ডা, তাই ঘরেই রেখেছি। আর আমি আর তিতুন আজকে বেরিয়েছি সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে একটু বাজারে। আমাদের কিছু কেনার আছে দরকারি, আমরা কেনাকাটা করছি। আর আগামীকাল হচ্ছে গণেশ চতুর্থী, তাই চারিদিকটা কি সুন্দর সেজে উঠেছে। আগামীকাল গণপতি বাপ্পা মর্তলোকে আসছেন, তিনি যেন ঠিক মতন সুবিচার পাইয়ে দিয়ে যান এইবার, এইটুকুনি ঠাকুরের কাছে প্রার্থনা। কি সুন্দর যে সেজে উঠেছে মার্কেটটা। সারা বছর ধরে আমরা প্রতীক্ষা করে বসে থাকি এই সময়টার জন্য, যে কখন মায়ের এই আগমন ঘটবে আর আমাদের আনন্দ ফুর্তি কেনা বেচা সব শুরু হবে। এই তীব্র প্রতীক্ষার অবসান তো ঘটতে চলেছে, কিন্তু জ্যান্ত উমাই তো এখনও সুবিচার পেল না। তার অপেক্ষায় বসে রয়েছি। এখন দেখা যাক কবে এর বিচার হয়। আজকে একটু চটি কেনার জন্য বাইরে এসেছি, আর টুকটাক কিছু কিনতেও হবে। তিতুনকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর যেই দিন জুতো কেনার হয় না, সেই দিন আমার এখন বড্ড মন খারাপের দিন হয়। কোনো জুতোই আমার পায়ে আটে না, মানে যেই দোকানেই যাই সেই দোকানেই সব থেকে বড় মাপের। লাস্টে তো অবশেষে বলি যে কোনো ডিজাইন লাগবে না, আপনাদের সব থেকে বড় যেই চটিটা আছে সেটা দেখান। তাতেও আমার হয়ে ওঠে না। এটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু কি করব, আর কোনো ডিজাইনই আমার পায়ে আটে না। অবশেষে তো ভেবেছিলাম হাওয়াই চটিই কিনবো, কিন্তু লাস্টে কিনেছি অনেকগুলোই চটি। তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, আগে বাড়িতে চলে এসেছি, রান্নাটা দেখাই। আজকে অনেক দিন পর একটু বাটা মাছের ঝোল করব, তাই জন্য একটু লম্বা লম্বা করে আলু পেঁপে কেটে রেখেছি, আর একটু সর্ষে বেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা, আর একটু টমেটো ঘষে নিয়েছি, আদা বাটি নিয়েছি। এবার ভালো করে বাটা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে তেল গরম হয়ে গেছে। যেই না মাছ ছেড়েছি অমনি ওই যে চারদিকে যে তেল ছিটকায় না, তাতে যদি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া যায়, একদম তেল ছিটকায় না। এই যে চারপাশটা নোংরা হয়ে যায় বা হাতের মধ্যেও গরম তেল ছিটে আসলে বেশ জ্বালা করে। এইটা কিন্তু দারুণ একটা টিপস। আমিও একটা লাইফস্টাইল ব্লগ দেখেই শিখেছি। এই টিপসটা কিন্তু তোমরা কাজে লাগিয়ে দেখতে পারো, কারণ আমরা যখন গরম তেলে কিছু ছাড়ি এত তেল ছিটকায়, সেটা আমার তো ভীষণ অসুবিধা হতো। আজকে এই টিপসটা যখন শিখেছি তখন তোমাদের সাথেও শেয়ার করলাম। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম, আর একটুও কিন্তু তেল কোথাও চারপাশেও ছেটেনি, আমার গায়েও ছেটেনি। এতদিন যেন মাছ রান্না যখনই করতাম, মাছ ভাজাটা ছিল আমার সব থেকে অপ্রিয় কাজ। ওই জন্য তেল ছিটতো বলে ভীষণ অসুবিধা লাগতো। যাই হোক, এই ট্রিক্সটা কিন্তু এত কাজের, তোমরা একবার করে দেখতে পারো। এই যে দূর থেকেও মাছটা ছাড়লাম, একটুও তেল ছিটকায়নি। এবার দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর যে কোনো টাটকা মাছে আলু পেঁপের পাতলা ঝোল এত ভালো লাগে, আমি আজকে সেই জন্য পেঁপে দিয়ে আলু দিয়েই ঝোলটা বানাচ্ছি। আর এই ভাদ্র মাসে যা গরম পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি তো হচ্ছে, কিন্তু 3-4 দিন ধরে যখন রোদ উঠছে না, মারাত্মক গরম। আর এই গরমে বাইরে থেকে এসে এরকম পেঁপে আলুর ঝোল, ভীষণ অমৃত সমান লাগে। ভাজা হয়ে গেছে সবজিগুলোকে, এবার তুলে রাখি। আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আজকে আর একটু কার্পণ্য করলাম না, খুব কম তেলেই আমি রান্না করি,
কিন্তু আজকে একটু পরিমাণ মতন তেল দিয়েছি আর কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। এত সুন্দর গন্ধটা বেরোয় না। একটু পেঁয়াজটা ফোড়ন দিচ্ছি কারণ ছেলেমেয়ের জন্য। ছেলেমেয়ে খুব ভালোবাসে যখন এই ফোড়নটা আমি দিই, আর রান্নাটাও বেশ টেস্ট হয়। ব্যাস পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। এইবার টমেটোটাকে গ্রেট করে রেখেছিলাম আর একটু আদা বেটে রেখেছিলাম, এই দুটোকে দিয়ে নিলাম। এবার ভালো করে কষিয়ে নিই। আর টমেটোটা গ্রেট করে দিলে তিতুন ঋষি একদম প্রবলেম করে না। ওদের আবার মুখের মধ্যে যদি টমেটো কেটে ওই যে বড় বড় খোসাগুলো পড়ে, ওদের আবার ভাল লাগে না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা কষিয়ে নিই। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, তারপর চাপা ঢাকা দিয়ে দিয়েছি, নইলে সবজিগুলো সেদ্ধ হবে না। ব্যাস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল। এইদিকে যা জোর খিদে পেয়েছে, এবার গরম গরম ধোয়া ওঠা ভাত আর একটু পাতলা করে মাছের ঝোল দিয়ে ভীষণ অমৃত লাগে জানো তো। এবার মাছগুলো দিয়ে দিই আর সবার শেষে দেবো সর্ষে বাটাটা। মোটামুটি রান্নাটা কমপ্লিট। এবার লাস্ট একটা অধ্যায় বাকি, কিন্তু বর্তমানে আমার ফোনটা এত প্রবলেম করছে, কোনো কাজ ঠিক করে করতে পারছি না। হয়তো দোকানে দিতে হবে, ততক্ষণ আমি জানি না কিভাবে ব্লগ বানাবো আর কিভাবে তোমাদের কাছে আসব। যাই হোক, সবটাই ভগবান জানেন। আমি আবার একটু নুনটা চেখে দেখলাম। অনেক সময় কি হয় খেয়াল করি না, নুন বেশি হয়ে যেতে পারে, তাই একটুখানি চেখে দেখলাম। এত অমৃত টেস্ট হয়েছে না। আর যেহেতু কর্তামশাই আজকে একটু সর্ষে বাটা দিয়ে করতে বলেছিল, আমি তাই লাস্টে একটু সর্ষে বাটা বেটে রেখেছিলাম শিলনোড়ায়। এবার সেটাকে জল দিয়ে ভালো করে পিষে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, যাতে করে ওই সর্ষে বাটার যে খোসাগুলো, সর্ষের যে খোসাগুলো ভীষণ পেট ব্যথা করে আমার, তাই জন্য ওগুলোকে ফেলে দিলাম। আর মাছের ঝোলটা মোটামুটি কমপ্লিট। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এবার দুপুরের খাওয়া দাওয়াটা সারতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর একটু বাটা মাছের ঝোল। একটু দুপুরের খাওয়াটা সেরে নিই। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি চটি কিনলাম। এই দেখো, এই চটিটা কিনেছি, আর পাশের চটিটা হচ্ছে তিতুনের চটি। আর একটা চটিও কিনেছি যেটা কিটো টাইপের, যেটাতে ভীষণ আরাম লাগছিল। আর এটা রাফ ইউজের জন্য কেনা হলো। এটাও ভীষণ সুন্দর লেগেছে আমার দেখতে। এটা নিল 650 টাকা, আর তিতুনেরটা নিল 800 টাকা, আর আমার কিটোটাও নিয়েছে 850 টাকা। কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। হ্যাঁ, পুজোর জুতো না, আমার একটা চটি লাগতোই, সেই জন্যই কেনা হলো। আর এই যে কিটো মতন একটা কিনেছি, খুব সুন্দর লেগেছে আর খুব আরামও লেগেছে। এটা নিয়েছে 850 টাকা। তোমাদের এটা পরার একটা ছবি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই চটিটা পরেছিলাম। না না, এই কিটোটা নিয়েছে 800 টাকা। আমি একটু ভুল বলে ফেললাম,
যাই হোক, চলো আমাদের এখানকার গণেশ পুজো দেখে আসি। সন্ধেবেলায় বেরিয়েছিলাম, কী মারাত্মক ভিড় আমাদের এইখানে, আর কত যে গণেশ পুজো ধারণার বাইরে, এত গণেশ পুজো হচ্ছে। যাই হোক, গণপতি বাপ্পার কাছে এটাই প্রার্থনা যে সব কিছু যেন ঠিক করে তাড়াতাড়ি অন্যায়ের দমন করে আর দুষ্টদের শাস্তি দেয়, আর সমস্ত মানুষের মনে যেন একটু শান্তি আসে। এত সুন্দর পুজো হচ্ছে, আর কী বা চাওয়ার আছে ঠাকুরের কাছে, যেন জ্যান্ত উমা সুবিচার পায়, এটুকুই প্রার্থনা। অনেক পুজো হচ্ছে, কোথাও কোথাও আবার খিচুড়ি বিতরণ করছিল। যাই হোক, এত মারাত্মক ভিড়। আর গণপতি বাপ্পার কাছে এসে একটা কথাই মনে হচ্ছিল যে আগের বছরও আমার বাড়িতে শ্বশুরমশাই, শাশুড়ি, ডিঙ্গু সবাই ছিল, কিন্তু আজ এনারা কোথায় চলে গেল, পুরো ঘরটা খালি। কাজেই কখন কার কী হয় কেউ বলতে পারে না। একটা বছরের মধ্যে কত পরিবর্তন। চলে এসেছি বাড়িতে, আর আজকে একটু ডিনার আনা হয়েছে। আমাদের সামনেই একটা রেস্টুরেন্ট আছে, জানো তো, এত ভালো খাবার রান্না করে না ওরা, ওদের রান্নাটা আমার ভীষণ ভাল লাগে। তাই একটু কড়াই চিকেন আর একটুখানি পাঞ্জাবি চিকেন আর একটু নান আনা হয়েছে। এই দিয়েই আজকের আমাদের ডিনার পর্ব সারি, আর ব্লগটাও এখানে শেষ করি। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। নতুন যারা দেখছো, ভালো লাগলে একটা লাইক দিও, আর একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।